চলো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ। মিস মানু ব্লগে আর একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। বন্ধুরা, তোমাদের আগেও বলেছি যে আমি 5টা ভিডিও ডিলিট করে ফেলেছি। তো আগের সব কিছু দেখাতে পারলাম না। মায়ের কাছে এসেছিলাম, মায়ের অনেক কথা তোমাদের শোনানোর ছিল, সেগুলোও তোমাদের শোনাতে পারিনি। 5টা ভিডিও আমি ডিলিট করে ফেলেছি। তো তার জন্য অনেক সরি। আমি জানি না কি করে সেই ডিলিট ভিডিওগুলো আনতে হয়। তোমরা যদি একটু জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে অনেকটাই সুবিধা হবে আমার। তোমাদের যা দেখাতে পারবো যে কি 5টা ভিডিওর মধ্যে যা ইম্পর্টেন্ট জিনিস ছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো মাকে ছেড়ে চলে যাচ্ছি ব্যাঙ্গালোরে, আর মা খুবই অসুস্থ ছিল, কিন্তু এখন মোটামুটি ঈশ্বরের ভালো আশীর্বাদে এখন তোমাদের ভালোবাসে অনেকটা, মানে 50% ঠিক হয়ে গেছে। তো সেটা দেখেই যে আমরা যেতে পারছি, এটা আমি ঈশ্বরের কাছে যে কতটা ধন্যবাদ বলে জানাবো, সেই উপরবেলায় মানে কাউকে বলে বোঝাতে পারছি না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো ট্রেনের থেকে যে ব্লগটা আমি আমার দেওয়ারের ফোন থেকে করেছিলাম সেই ভিডিওগুলোই আছে, তাছাড়া আদার্স কোনো ভিডিও আমার কাছে আর নেই। তো সেই ভিডিওগুলো আবার আমার ফোনে নিয়ে এডিট করেই আপলোড করছি। তো বন্ধুরা, এই যে ট্রেনে নামবো এবার, পুরো রাত দিন পার করে দিলাম। এসির ভিতরে টিকিটটা ছিল বলেই শান্তি মনে আসতে পারলাম। আর এখানে যে বাচ্চাটা দেখালাম, এই বাচ্চাটা এতটা দুষ্টুমি করছিল। তো আমার ছেলে কি বলো তো, বেশি দুষ্টুমি আবার ও সহ্য করতে পারে না। ও তো করে, কিন্তু আবার বেশি যদি ওর পাশে কেউ করে তো সেটা সহ্য করতে পারে না। তো অনেক কষ্টে কিন্তু ট্রেনটা গুজরে এলাম, মানে কাটিয়ে এলাম। তো যাই হোক, ট্রেন থেকে নেমে পড়লাম। মাকে খুব মিস করছি। আর কি বলবো, মাকে ঈশ্বরকে এতটাই যে ডেকেছি যে ঈশ্বর আমার কথা শুনতে পেয়ে মাকে একটু সুস্থ করলো, সেই জন্য চলে আসতে পারলাম। না হলে কি বলো তো, মাকে ছেড়ে তো আসা যায় না। মায়ের থেকে দূরে থাকলে সে কথাটা আলাদা, কিন্তু মায়ের কাছে গেছি, মা অসুস্থ, সেটা তো রেখে আসা যায় না। তো তার ভিডিও তোমাদের দেখাতে পারিনি। মা তোমাদেরকে অনেক কথা বলেছিল, ওখানে ঘুরতে গেছিল, কি অসুবিধা হয়েছিল না হয়েছিল সবটাই বলেছিল। তো কিন্তু সেই ভিডিও আমি রাখতে পারিনি। তো যাই হোক, তার জন্য অনেকটা সরি। আর কিছু তো দেখাতে পারলাম না। এবার তোমাদের দেখাবো ব্যাঙ্গালোরে এসে গেছি, মানে ব্যাঙ্গালোরে কি করছি না করছি সেটাই দেখাবো। তো ট্রেন থেকে নেমে আসলাম, আসার পরে গাড়ি বুক করেছি, এই যে সাদা গাড়িটা, এটা এসছে। এবার এই গাড়িতেই আমরা চলে যাব। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই হ্যান্ডেলটা কিন্তু আমার এটা বিয়ের আগের ব্যাগ, মানে এর বয়সটা 10 বছর হয়ে গেছে। তো ইদানিং দেখি এই ব্যাগটা একটু মানে হ্যান্ডেলটা জ্যাম হয়ে গেছে, বেরোতে যাচ্ছে না। তো আমি টেনে নিয়ে এসেছি। ব্যাগটা সম্পূর্ণই ভালো, শুধু এই হ্যান্ডেলটাই একটু খারাপ হয়ে গেছে। তো আমি বসে চুপচাপ আসি, তো সব ভিডিও করছে। তো কি করব, আমি সত্যি মাইন্ডটা এতটা খারাপ যে কি বলবো, যে আজ মাকে যদি কিছু হয়ে যায় হয়তো আর কিছু দেখতে পারবো না, আর কিছু জানতেও পারবো না। তো এরকম শুধু চিন্তা ভাবনা করতে করতে চলে এসেছি। আর যখন এখানে পৌঁছে গেছি, সত্যি আত্মায় যেন শান্তি পেয়েছি। যে এতটা গরম ছিল, সেই গরমের মধ্যে থেকে যে ব্যাঙ্গালোরে এসে গেছি, সে আমি এত শান্তি কাউকে বলে বোঝাতাম না। বাড়িতে যে এত গরম, সেই গরমটা সহ্য করতে পারছিলাম। কি বলো তো, তোমরা ভাবে যে দুদিন ব্যাঙ্গালোরে গিয়ে বাইরে গিয়ে দেখো কত কি। তো সত্যি বলবো, 14 বছর বয়স থেকে যেহেতু বাইরে আছি, আর ব্যাঙ্গালোরের ওয়েদার যখন আমরা ছিলাম আগে তখন অনেকটাই ঠান্ডা ছিল, আর এখন অনেকটাই গরম পড়ে গেছে। তাহলে গ্রামের থেকে এই ব্যাঙ্গালোরের ওয়েদারটা অনেকটাই বেটার আছে। তো যা অভ্যাস হয়ে গেছে না, যার যেখানে অভ্যাস হয়ে যায় সেখানে মর্মটা বোঝে। যেমন গ্রামের মানুষদের একটু হলেও ওরা সহ্য করতে পারে, কারণ ওটা সেট হয়ে গেছে। কিন্তু গ্রামের মানুষেরা পাগল হয়ে যাচ্ছে যে কত গরম। তো যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম।
বন্ধুরা তোমরা বেশি বেশি করে আমার মায়ের মানে প্রে করো ঠাকুরের কাছে, যেন আমার মা খুবই সুস্থ হয়ে যেতে পারে একদম সম্পূর্ণ। তো আমি এটাই বলেছিলাম, সুস্থ হয়ে থেকো, তোমার কাজ করার দরকার নেই, তোমার কোনো কিছু করার দরকার নেই, গ্যাস আমি ভরে দেবো, একদম যেন উনুনে রান্না করবে না, সব কিছুই আমি বলে এসেছি। এখন বাড়ি যাওয়ার জন্য একটু বেসান হয়ে যাচ্ছে, কারণ বাড়িতেও বাবাও একা, গরমেতে সে কি করছে তার টেনশনও আছে। তো আমি বলছি তুমি নিজেই সুস্থ নেই তো বাবা কি করবে, বাবা যায় গ্যাসে যেভাবে পারে খাচ্ছে খাক, তুমি সুস্থ হয়ে গেলে তারপরে যাবে। তো মা হয়তো চলে যাবে এরকমই বলছিল। তো দেখা যাক, ডাক্তারে ইঞ্জেকশন নিচ্ছে, ওষুধ খাচ্ছে। তো যেমন মাও অসুস্থে কষ্ট পাচ্ছে, তেমন দিদিরা ভাইরা অনেকটা পরেশান হয়ে যাচ্ছে মাকে নিয়ে, যে মা কবে সুস্থ হবে, কবে ঠিক হবে, কোন ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হয়। তো মাকে বললাম দেখো তুমি যদি এখানে ঠিক না হও তাহলে আমার ওখানে যেও, আমি সব ব্যবস্থা করে দেব। তো মা বলছে আমার যেতে হবে না, মনে হয় এখানেই ঠিক হয়ে যাবে। তো এখন দেখা যাক। আর একটা কথা জানো তো বন্ধুরা, আমার কপালটা এতটাই খারাপ যে শ্বশুর শাশুড়িকে তো হারিয়েছি, আর সারাটা জীবন বাইরে থাকতে হয়েছে, আর বাড়ির এত পরিমাণে বাড়ির কন্ডিশন খারাপ যে আমাদের সারাটা জীবন বাইরে থাকতে হবে। কবে যে উপরওয়ালা মুখ তুলে চাইবে যে আমরা একটু বাড়িতে থেকে সবার সঙ্গে চলতে ফিরতে কবে যে পারবো। আর শ্বশুর শাশুড়িতেও হারিয়ে ফেলেছি, শ্বশুর শাশুড়িকে চোখে তো দেখতে পাইনি, আর আমার বাবা মাকে দেখতে পাবো কিনা নিজেই জানি না, কারণ এতটাই আমাদের কপালটা ভালো। আর যদি দুটো থাকতো তাহলে কি আমরা বাইরে থাকতাম? আর পড়াশুনো তো জানিই না, আর পড়াশুনো জানলে তো কি হতো সেই জানি না। তো যদি পড়াশুনো না জেনে এই সারা জীবন বাইরে, সারা জীবন, আর আগেও কতদিন থাকতে পারবো জানি না। তো চলে এসেছি আমার ঘরেতে, আর ঘরের সামনে এসে আমার দেওর বলছে তুমি ভিডিও করছি, তুমি আগে ঘরটা খোলো। তো এসে সত্যিকারে ঘরের অবস্থাটা যা দেখলাম, তো কী বলবো বলো তো, ছেলে মানুষেরা কাজে থাকতো 24 ঘন্টা, যেইটুকু পারেছে সেইভাবেই রেখে দিয়েছে। আর আমি বলেছিলাম বেডের উপরে সব কিছুই রেখে তোমরা একটা চাদর ঢাকা দিয়ে দেবে, আমি এসে মানে সেই চাদরটা তুলে দিলেই চাদরটাই পরিষ্কার করলেই হবে। তো সেইভাবেই রেখে গেছিলো, আর সারা জায়গায় বাসনপত্র সব জায়গায় ওরকম ফেলানো, তো সব কিছুই কিন্তু ধুয়ে পরিষ্কার করেই রেখে গেছে। একটাই ভুল করেছে, সব জায়গায় যদি এক জায়গায় করে যদি বাসন টাসন সব এক জায়গায় করে যদি ঢেকে রাখতো, ওটাও কিন্তু অনেকটাই সুবিধা হতো, তাই না? তো যাই হোক, যেভাবে পেরেছে রেখেছে। আর আমি 2 মাস বাদে, 2 মাস আমি গেছিলাম 2 মাসের জন্য, ওরা গেছে 1 মাসের জন্য। তো 1 মাসেই এই অবস্থা, আর সব কিছুই ঝাড়টার দিয়েই কিন্তু আমার ঘরটা পরিষ্কার করতে হবে। আমি যেখানেই যাই এই পরিষ্কার করার কাজটা, রান্নার কাজটা না আমার পড়ে যায়। আর কি বলো তো, এত 2 বছর বাদে গিয়েও আমার ঘর বাড়ি পরিষ্কার করতে করতে আধা দিন চলে গেছে, আবার এখানেও এসেও আমার পুরো দিনটাই চলে যাবে। আজ বলে শেষ হবে না, কালকেরেও আমার কাজ করতে হবে। তো এই ঘর ঝাড়ু ফাড়ু করে এখন মুছে নিচ্ছি, না হলে কি বলো তো ধুলো, আর বাচ্চা আছে তো যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় ততটাই ভালো। তো কাজ করছি ঠিকই, কিন্তু মার কথা যে এত পরিমাণ মনে উঠছে সে কাউকে বলে বোঝাতে পারবো না। ছোটো থেকে বাইরে থেকে, ছোটো যখন আমি ছিলাম 14 বছর ধরে যখন বাইরে ছিলাম, তখন তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি কতটা কেঁদেছিলাম। শুধু বাবা মার আর্থিক কন্ডিশন এতটা খারাপ ছিল, সেই কারণে কিন্তু শুধু সবাই বলতো তুই বাড়ি চলে যা, বাড়ি চলে যা। তো আমি শুধু জেদ করেছিলাম বলে আজ আমি এই পর্যন্ত। কি বলো তো, সেই বলে না, যে জিনিসটা ভালো লাগে না, ভালো দেখা যায় না, সেই জিনিসটাই যদি করা যায় তাহলে কিন্তু সফলতাটা বেশি পাওয়া যায়। ঠিক জেদ করে আমি ছিলাম বলে আজ আমি এই পর্যন্ত। বাবা মার কাছেও ভালো আছি, এবং আমার হাজব্যান্ডের এত ভালো বর পেয়েছি যে এত কষ্ট করার পরে। তো যাই হোক, সেই কষ্ট আজও সেই রকম যেন মনে হচ্ছে যে আজ মা অসুস্থ রেখে চলে এসেছি। মা আগার আমার শ্বশুর শাশুড়ি যদি থাকতো তাহলে শ্বশুর শাশুড়ির কাছে থাকতাম, মাকে দেখতে আসতাম, কিন্তু কোনোভাবেই কোনো পয়সা নেই যে মায়ের কাছে থাকবো। 2 মাসে তখন কোনো অসুস্থ ছিল না, আসার পথেই শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে। তো তোমরা শুধুই বলবে শুধু মায়ের কথা বলেই যাচ্ছে। তো কি করব বন্ধুরা, আজ এমন একটা পরিস্থিতি যে শুধু মায়ের কথাই বলতে হচ্ছে, এবং মায়ের কথা শুধুই মনে পড়ছে যে মাকে ছেড়ে এলাম, মাকে কে দেখবে। যেহেতু দিদিদের সব বাচ্চা আছে, স্কুলে যাওয়া, সব কিছু, ওদের অতটা টাইম নেই। তো আমার ছেলে স্কুলে এখন ভর্তি করে দেয়নি, আমার কাছে টাইম ছিল, কিন্তু আমার হাজব্যান্ডের অনেক প্রবলেম হচ্ছিল খাওয়া দাওয়া কাজ করার, সেই জন্য আমার তো সব এদিকে আগে দেখতে হবে, তাই না? 2 মাসে যদি ছিলাম, মা যদি তখন থাকতো
তখন একটু নাই সুবিধা হতো যে না মার কাছে থেকে মাকে দেখাশুনোটা করি। তো যাই হোক, খুব মিস করছি মাকে, কবে আবার যাব না যাব যাই না। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মিষ্টি নিয়ে এসেছিলাম কলকাতা থেকে। এখানে আমার বিল্ডিংয়ের ওনার বলেছিল কলকাতার ফেমাস কি সেটাই নিয়ে আসবে, তো সেটা নিয়ে এসেছি। আর একটা আন্টিও চেয়েছিল, সে আন্টির জন্য নিয়ে এসেছি, আর আমার ঘরের জন্য মিষ্টি নিয়ে এসেছি। কিন্তু মিষ্টিটা খেতে পারবো কিনা সে আদৌ যায় না, এত পরিমাণে। এসির ভিতরে টিকিট করেছিলাম বটে, কিন্তু সেই এসির ভিতরে পুরো উপরে সিল করা, তো কীরকম একটা দম নিয়ে আসে। তো জানি না কীরকম টেস্ট ছিল না ছিল, আমি তো খাইনি, তো কীরকম আছে না জানি যাই না। তো এদিকে দেখতেই পাচ্ছ যে পোলাও ভাত নিয়ে এসছে, রান্না করার তো সময়ই পাইনি, সকালে এসছে মানে প্রচুর হারে খিদে পেয়ে গেছে। আর দিদির বাড়ির থেকে খাবারগুলো খেয়ে আর এটা আর ভালো লাগছে না, সত্যি দিদির বাড়ির খাবারটা এত সুন্দর ছিল যে কি বলবো। তো মা খাওয়া দাওয়া খেয়ে বসে পড়লাম উকুন বার করতে। আর উকুন তো দেখলে তো বন্ধুরা কত পরিমাণে উকুন হয়েছে, ছোট থেকে বড় প্রচুর হারে হয়ে গেছে। আর ওখানেই আমি ওষুধটা কিনেছিলাম, কিন্তু ব্যাগের ভিতরে রেখেছিলাম, যদি ওখানে দিতাম তাহলে আবার কারোর বাড়িতে না কারোর বাড়িতে গেলে একটা দুটো এসে যাবে, তখন আবার আমার ওষুধ দিতে হবে। তো সেই জন্য ভাবলাম না, ওখানে গিয়ে ওষুধটা দেবো, দিলে কি হবে আর আমার অতটা অসুবিধা হবে না, আর বারবার ওষুধও দিতে হবে না। তো যে ওষুধটা আমি ব্যবহার করছি এই ওষুধটা কিন্তু অসাধারণ, একটাও চুল ওঠে না, আর খুব সুন্দর। আমি যতবার বাড়ি যাই আমি ততবার কিন্তু এই বোতল একটা করে নিয়ে আসি। তোমরা যদি কোনো বোনু এবং দিদিভাইরা যদি দেখো, তাহলে যদি তোমাদের মাথায় এইরকম উকুনের সমস্যা যদি থাকে, তাহলে আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের আমি এই উকুনের ওষুধের বোতলের ভিডিওটা আমি অবশ্যই দেব। তো এখন বসে বললাম ওষুধ দিয়ে মাথায় পেটি খুলতে। আর এই দেখো আমার দিদি কুলির আচার পেয়েছি, আর কিচ্ছু নিয়ে আসিনি, আর কোনো কিচ্ছু নিয়ে আসিনি। তোমরা ভাবে গ্রাম থেকে কিছু খাবার দাবার কোনো কিছু নিয়ে আসে না, আমরা কোনো কিছু নিয়ে আসিনি, শুধু দিদি একটু ওই কুলের আচার দিয়েছিল, ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল বলে আনতে পারলাম, তা না ছাড়া কিচ্ছু না। আর ওই সবাই একটু আতপ চাল, ওই যে গোবিন্দভোগ চাল ওইটাই চেয়েছিল, ওই আর মিষ্টি, তাছাড়া কিন্তু এত পরিমাণে গরম যে কিছুই আনতে ভালো লাগছিল না, আর নিয়ে আসিও না। মার আদেশ করছিল যে আমার জন্য বড়ি বানিয়েছে আর কুল শুকিয়ে রেখেছে, তোমাদের আগে ভিডিওটা দেখিয়েছিলাম যে আমি কুল শুকাতে দিয়েছিলাম, সে কুলও আনতে ভুলে গেছি। তো যাই হোক, সব কিছুই গেছে গরমের চক্করে। তো এই যে জামা কাপড় তোমরা দেখে নাও, এইখানে কিন্তু 2-3 বালতির জামা কাপড় সব আমি এক সাইড করে রেখেছি। আর এত জামা কাপড় কী করে হলো বলো তো, কলকাতায় যেহেতু 2 দিন ছিলাম সেই কারণে কিন্তু এত জামা কাপড় হয়ে গেছে, না হলে কিন্তু হতো না। আর জামা কাপড় ওখানে যদি ডাইরেক্ট চলে আসতাম এত জামা কাপড় হতো না। তো যাই হোক এক সাইড করে দিয়েছি, এটা আজ পাচ্ছি না, কালকেরেই ধোবো। আর দেখতে পাচ্ছ খেতে বসছি, আজ কত কিছু রান্না করেছি, শুধু একটু দেখো, দই রান্না করেছি, দুধ রান্না করেছি, সব কিছুই রান্না করেছি। এটা খেয়ে শরীর ঠান্ডা করে টান টান হয়ে ঘুমাবো। তো কারণ এগুলো তো রান্না করতে কষ্ট হয়, সেই জন্য কষ্ট হয়ে পড়েছে, অনেক কষ্ট হয়ে পড়েছে, সেই জন্য এগুলো খেয়ে শরীরটা ঠান্ডা করে শুয়ে পড়বো। সবাই বলছে এখন আসতেও অনেক দেরি হয়ে গেছে, তো আর তরকারি রান্না করতে হবে না। এটা কিন্তু বরমশাই করেছে, ভাতও বসিয়ে দিয়েছিল, দুধ এনেছিল, দুধ বসিয়ে দিয়েছিল, আমি ঘরের কাজ করছিলাম, আর সেই জন্য ও করেছে। তো আমি দই ভাত খাবো, ওরা দুধ ভাত খেলো। খেয়ে বিকালে টান টান হয়ে শোয়ার পরে বিকালে চলে আসলাম ছাদে, আর বলছি বেঁচে গেলাম, কতদিন যে এই হাওয়া আমার শরীরে আসেনি। তো সত্যি বলবো এতটা মনে হচ্ছে যেন কত শান্তি পেলাম। তো এখানে এসে মানে গ্রামে গেছিলাম, তো একদম গায়ের শরীরে কালারটা দেখো ডিসকালার হয়ে গেছে। তো যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, কেমন হলো জানিও। টাটা, বাই বাই, ভালো থেকো।